হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছেন। যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত। আর যারা এর আগের পর্ব দেখেননি তারা দেখে আসতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের পর্ব। এই চ্যাপ্টারের শুরুতে আমরা দেখি গুসেনটং মনে মনে ভাবছিল, আমি তো অবাক হচ্ছি, বাবা কবে থেকে এত দয়ালু আর যত্নশীল হয়ে উঠলেন যে রাস্তা থেকে একজন অচেনা মানুষকে এনে সুস্থ করে তুলছেন। আর সব থেকে বড় কথা, মেয়েটিকে, যার জন্য বাবা একটা উথাল পাথাল করছেন। এরপর গুসেনটং রাগ হয়ে জুফেনকে বলে, বাহ বাবা বাহ, আরোগ্য বা চিকিৎসার বাহানা দিয়ে শেষমেশ তুমি ডুয়াল কাল্টিভেশন শুরু করে দিলে। দাঁড়াও, এই খবরটা শুধু একবার মাকে বলতে দাও, তারপর তোমার কি হয় দেখার জন্য আমি অপেক্ষা করছি। তখন জুফেন পেছনে তাকিয়ে গুসেনটংকে হালকাভাবে গালি দিয়ে বলে, মুখ সামনে কথা বল, তুই তো আষ্ট একটা ছোট শয়তান। আমি আবার কবে ডুয়াল কাল্টিভেশন করলাম? আর তোর স্মৃতিশক্তি এত দুর্বল কেন? মাত্র 1 মাস আগে ফ্লাইং ক্লাউড সিটিতে কি হয়েছিল সেটা কি এর মধ্যেই তোর মাথা থেকে ডিলিট হয়ে গেলে? তখন গুসেনটং শখ হয়ে জুফেনকে বলে, ফ্লাইং ক্লাউড ম্যানারে সেই চুরির ঘটনাটা। বাবা, তুমি কি তবে বলতে চাইছো যে সেই চোর আসলে এই মেয়েটি? এরপর জুফেন গুসেনটংকে বলে, নিশ্চিতভাবেই এই মেয়েটা ওই চুরির সাথে জড়িত। এক বাঁচানো আমাদের জন্য একটা বড় সুযোগ, ওর কাছ থেকে অনেক গোপন তথ্য আদায় করা যাবে। সুতরাং আর সময় নষ্ট করে দাঁড়িয়ে থাকো না, এক্ষুনি একটা রুম রেডি করো। তখন গুসেনটং বলে, আহা, এতক্ষণে আমার মাথায় সবটা পরিষ্কার হলো। বাবা, তোমার দূরদর্শিতা মানাতেই হবে। আমি এখন পুরোপুরি বুঝতে পারছি, আর আমি এখনই একটা রুমের ব্যবস্থা করছি। এরপর সিনশিফট হয় একটা রুমে, যেখানে আমরা দেখতে পাই সেখানে বেচানার উপর একটা মেয়ে অজ্ঞান হয়ে শুয়েছিল। আর জুফেন ও গুসেনটং বেচার পাশে দাঁড়িয়ে মেয়েটিকে দেখছিল। তখন জুফেন তার হাতে এনার্জি রিলিজ করে বলে, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ আবার ড্র্যাগন রোর প্রয়োগ করছি। এরপর তার এনার্জি মেয়েটির শরীরে দিতে থাকে। তখন গুসেনটং সব দেখে জুফেনকে বলে, বাবা, এটা কাজ করছে না। এরপর বলে, আর সেই বৃদ্ধ হুয়াংপুকে হারানোর সময় সে তো এই টেকনিকটা ব্যবহার করেই আমাদের নাকানি চুবানি খাইয়েছিল। আজ এটা কাজ করছে না কেন? তখন জুফেন গুসেনটংকে বুঝিয়ে বলতে থাকে, তখন তো আমরা কেবল দ্য রেডিয়েন্ট স্টেজের প্রাথমিক স্তরে ছিলাম। তবে মনে রেখো, সেই সূক্ষ্ম উচ্চতর জগতে লড়াইয়ের নিয়ম তাই আলাদা। সেখানে শরীরের ক্ষত তো নিমেষেই সেরে যায়, কিন্তু আত্মার গভীরে যে ক্ষত তৈরি হয় তা সহজে মেটে না। মেয়েটি কিন্তু 8ম স্তরের ইথেরিয়াল স্টেজ রয়েছে, তাই আগে তার ক্ষত বিক্ষত আত্মা আর শরীরটা আসবে তারপরে। শরীর সুস্থ হলেও যদি আত্মা তাই মরে যায়, তবে তার কোনো মূল্যেই থাকবে না। আমি শুধু প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সাময়িকভাবে টিকে থাকার সুযোগ করে দিয়েছিলাম, কিন্তু এখন আসছে আসল কঠিন কাজ, তার আত্মাকে সারিয়ে তোলা। আর তখন জুফেন গুসেনটংকে ওখানে রেখে সেখানে থেকে যেতে থাকে, আর গুসেনটংকে বলতে থাকে, ছোট্ট সানজি, ওর খেয়াল রেখো। আমি আগামী 3 দিন সম্পূর্ণ একান্তে সাধনা করব, যাতে ওর আত্মাকে নিরাময় করার জন্য 11 শ্রেণীর টিয়ার 11 লেয়ারের একটি পিল তৈরি করা যায়। মনে থাকে যেন এই 3 দিনের মধ্যে আমাকে যেন ভুলেও কেউ বিরক্ত না করে। এরপর জুফেন মনে মনে ভাবে, এবার বুঝতে পারছি, কোনো পবিত্র অস্ত্রের আঘাতের কারণেই ওর এই দশা। সেই অস্ত্রের অদ্ভুত শক্তিটা এখনও ওর আত্মার ভেতরে প্রতিনিয়ত তাণ্ডব চালাচ্ছে। আঘাতটা এতটাই গভীর যে এর প্রভাব কাটানোর জন্য সাধারণ কোনো জড়িবুটি কাজ করবে না। এর জন্য অত্যন্ত বিশেষ আর দুর্লভ ওষুধ তৈরি করতেই হবে। এরপর সিনশিফট হয় রাষ্ট্রে। আমরা দেখতে পাই রাতের আকাশে চাঁদ জ্বলজ্বল করছিল, আর একটা রুমে জুফেন পিল রিফাইনিং ভাটটির সামনে বসে কাল্টিভেশন করছিল, আর তার শরীরের চারপাশে কুনফেন দেওয়া ফায়ার জ্বলছিল। তখন জুফেন ভাটটির মুখ খুলে তার ভিতর জড়িবুটি দিয়ে এক্সাইটিং হয়ে বলে, আমার সিদ্ধান্ত নেওয়া শেষ, এবার অ্যাকশনের পালা। এরপর আমরা দেখি জুফেন একটা পিল তৈরি করতে থাকে, আর কিছুক্ষণ পর তার হাতে একটা পিল দেখতে পাই।
এরপর জুফেন রুমের দরজা খুলে বাহিরে এসে আকাশের দিকে তাকিয়ে শরীরে টানটুন দিয়ে বলে, সাধনার ওই 3টে দিন যে কিভাবে কেটেছে তা শুধু আমি জানি। মনে হচ্ছিল যেন যুগ পার হয়ে গেলে। যাই হোক, বন্দোবস্ত সব হলো। তা সেই রহস্যময়ী তরুণীটি আজকাল কেমন আছে? কোনো উন্নতি হলো ওর? এরপর সিন শিফট হয় গুসেনটংয়ের কাছে। জুফেন রুমের দরজা খুলে রুমে ঢুকে। তখন গুসেনটং জুফেনকে দেখে রাগে আগুন হয়ে বলে, বাবা তুমি অবশেষে বেরোলে। ওহ খোদা, আর একটু হলেই তো আমি এখানে একা একা দম বন্ধ হয়ে নির্ঘাত পাগল হয়ে যেতাম। এই 3 দিন যে কিভাবে কেটেছে শুধু আমি জানি। দেন জুফেন গুসেনটংকের কথা শুনে গুসেনটংকে বলে, আরে কপাল, এমন একটা অপ্সরার মতো মেয়ের পাশে 3 দিন থাকার সুযোগ পেলে অন্য যুবকেরা তো খুশিতে ঘুমাতেই পারতে না, আর তুমি কিনা একে মহা ঝামেলা বলে মাথা নষ্ট করছি। তখন জুফেন তার কাজ থেকে রিফাইন করা পিলটা মেয়েটাকে খাইয়ে দেয়। তারপরও মেয়েটির কোনো হালচাল হয় না। তখন মেয়েটির এই অবস্থা দেখে গুসেনটং জুফেনকে বলে, বাবা এতক্ষণ হয়ে গেলেও ও তো চোখই মেলছে না। আমার তো সন্দেহ হচ্ছে 3 দিন ধরে তুমি ওই সাধনা ঘরে আসলে কি বানিয়েছে? তোমার ওষুধে কোনো ভেজাল ছিল না তো? ইপি তখন জুফেন গুসেনটংকে ধমক দিয়ে বলে, মুখ সামলে কথা বল মূর্খ। ওটা 11 শ্রেণীর পবিত্র আত্মিক ওষুধ। ওটাকে অকেজো বলার সাহস হয় কি করে তোর? ওর ভেতরের ক্ষত এতটাই গভীর যে ওটা পুরোপুরি শুকোতে একটু সময় তো লাগবে, আর কয়েকটা দিনের মধ্যেই সে উঠে দাঁড়াবে। এরপর জুফেন পেছনে ফিরিয়ে যেতে থাকে আর গুসেনটংকে বলতে থাকে, তোর কাজ হলো ওর ওপর কড়া পাহারা দেওয়া। ও যেন কোনো অবস্থাতেই এখান থেকে পালাতে না পারে। আমাদের সব খাটুনি যেন এক নিমেষে জলে ভেসে না যায়। তখন গুসেনটং শক হয়ে রাগ হয়ে জুফেনকে বলে, আরে দাঁড়াও দাঁড়াও বাবা, আমি কেন শুধু শুধু এখানে একটা বাচ্চার দেখাশোনা করতে আটকে থাকবো শুনি? ওষুধ যখন তুমি বানিয়েছে তখন ওর দেখভালের দায়িত্বটাও তুমি নাও। তখন জুফেন গুসেনটংকের কথা শুনে ভয় পেয়ে বলে, আমি তো ধরা পড়ে গেছে। তখন জুফেন গুসেনটংকে বাহানা দিয়ে বলে, আরে ধুর, আমি বরং ওর শক্তি বাড়ানোর জন্য আরও কয়েকটা পিল বানিয়ে আসি। তুই বুঝবি না সানজি, এই পরিশোধন প্রক্রিয়া যে কতটা হাড় ভাঙা খাটুনির কাজ। মেয়েটাকে যন্ত্র দেখার তাগিদটা যদি আমার নিজের ভেতর না থাকতো তবে এই বুড়ো বয়সে আমি এত কষ্ট করতেই যেতাম না। আর তখন গুসেনটং রাগে আগুন হয়ে জুফেনকে বলতে থাকে, বাবা আমার বুদ্ধি হয়তো তোমার মতো ওতপ্রখর নয়, কিন্তু আমি অন্তত বোকা নয়। তুমি নিজেই তো বলেছিলে যে কোনো সাধারণ পিল ওর কোনো কাজেই আসবে না, তাহলে এখন আবার টনিক পিল বানানোর বাহানা কেন? আসলে তুমি যখন ঘরের ভেতরে ওটা পরিশোধন করেছিলে তখন শুধু আমাকে ওর ওপর কড়া নজর রাখতেই এই ফাঁদটা পেতেছিলে, তাই না? আর তাছাড়া আমাদের ভান্ডার কি অলরেডি প্রচুর টনিক পিল পড়ে নেই? তুমি কি আমাকে 3 বছরের অবুঝ বাচ্চা ভাবো নাকি বাবা? অনেক হয়েছে, এবার তোমার এই রহস্যময়ী বাচ্চাকে তুমি নিজেই সামলাও, আমি চললাম। এরপর গুসেনটং রাগ হয়ে বাহিরে চলে যায়। জুফেন গুসেনটং পেছন থেকে শুধু থামানোর চেষ্টা করে আর বলতে থাকে, 1 মিনিট দাঁড়াও তো। এরপর জুফেন নিরাশ হয়ে বলে, এই অবাধ্য বাচ্চাটা কি আমার কাঁধের বোঝাটা একটু ভাগ করে নিতে পারে না? একজন কোমাগ্রস্ত নিথর মানুষকে 24 ঘন্টা পাহারা দেওয়া যে কতটা চরম বিরক্তিকর কাজ তাও কি বুঝবে? এরপর তার চোখ টেরা করে বলে, তার ওপর আমার হাতে একদম সময় নেই। ফ্লাইং ক্লাউড সিটির ভেতরের আসল পরিস্থিতিটা কি তা আমাকে যেভাবেই হোক আরও বিশদভাবে জানতে হবে। এরপর জুফেন সেখানে দাঁড়িয়ে মেয়েটিকে পাহারা দিতে থাকে। আমরা দেখতে পাই মেয়েটির হাত নড়ছে। গাইস, আজ এখানে শেষ। ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।